নিশ্চুপ একটি রেল লাইন, চারিদিকে শুধু বরফ, কুয়াশা আর অসীম অরণ্য। হঠাৎ দূর থেকে ভেসে আসে একটি ট্রেনের হুইসেল। এই শব্দটি যেন ইতিহাসকে চিরে এগিয়ে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব এমন একটি যাত্রা যেটা শুধু রেলপথ নয়, একটি সভ্যতার গল্প, ক্ষমতার গল্প। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে নেটওয়ার্ক। ভাবুন তো, একটা ট্রেন যা শুধু এক দেশ থেকে আরেক দেশ নয়, একটা ট্রেন যা এক ঋতু থেকে আরেক ঋতুতে নিয়ে যায়, একটা ট্রেন যার জানলা দিয়ে তাকালে আপনি দেখতে পাবেন ইউরোপ, এশিয়া, তুন্দ্রা, তৈগা, পাহাড়, মরুভূমি আর নদী সব একসঙ্গে। আজ আমরা এই ভিডিওতে দেখব ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। কেন এই রেলওয়েকে লোহার মেরুদণ্ড বলা হয়? কেন এই পথে লুকিয়ে আছে মৃত্যু রহস্য আর রাজনৈতিক ষড়যন্ত্র? কেন আজও হাজার হাজার মানুষ এই ট্রেনে উঠতে ভয় পায়? আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। 19 শতকের শেষ ভাগ। রাশিয়া তখন ছিল বিশাল, কিন্তু দুর্বলভাবে জোড়া লাগানো। একদিকে ইউরোপীয় রাশিয়া, যা ছিল শিল্প, শহর আর প্রশাসন ব্যবস্থা উন্নত, আর অন্যদিকে ছিল সাইবেরিয়া, বরফে ঢাকা, জনমানবহীন, বিপদে ভরা এক বিশাল অজানা ভূমি। সমস্যা ছিল ভয়ঙ্কর। সাইবেরিয়া ছিল এত বড় যে সেখানে সেনা পাঠাতে লাগে মাস। শত্রু তো আর বসে থাকবে না। আর তাই এই অঞ্চলের শাসন ব্যবস্থা আর যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য এই রেলপথ প্রস্তুতির সিদ্ধান্ত নেওয়া হয়। 1891 সালে শুরু হয় কাজ, কিন্তু তখনও কেউ জানতো না এই রেলপথ বানাতে গিয়ে কত মানুষের জীবন মুছে যাবে। আজ এই শীতের মধ্যে আপনি ভিডিও দেখছেন, আর তখন সেই -40°C তাপমাত্রায়, খোলা আকাশের নিচে, খাবার ছাড়া, আধুনিক কোনো সরঞ্জাম ছাড়া সেই সময়ের মানুষগুলো লড়াই করেছিল প্রকৃতির বিরুদ্ধে। এই রেললাইন বানানোর জন্য আনা হয়েছিল দূর থেকে কয়েদি, যুদ্ধবন্দী, রাজনৈতিক শত্রু আর স্থানীয় দরিদ্র কৃষকদের। তাদের হাতে ছিল না কোনো মেশিন, শুধু ছিল হাতুড়ি আর কোদাল আর অসীম কষ্ট। শীত এলে মাটি পাথরের মতো শক্ত হয়ে যেত, হাতে যে মাটি লাগলে চামড়া উঠে যেত। আর গ্রীষ্মকাল, সে তো আরেক সমস্যা। মশা, রোগ আর জলাভূমি। এক এক দিনে শয়ে শয়ে মানুষ মরত, আর তার মধ্যেই এগিয়ে চলতো এই রেল লাইন বসানোর কাজ। এই রেলপথ শুধু যাত্রী বহনের জন্য ব্যবহার করা হয়নি। যুদ্ধের সময় এই লাইনের ওপর দিয়ে চলতো ট্যাঙ্ক, সেনা, অস্ত্র। বিশ্বযুদ্ধের সময় এটি ছিল রাশিয়ার লাইফ লাইন। গুজব আছে এখানে এমন কিছু ট্রেন চালানো হয়েছিল যার কোনো রেকর্ড নেই, যা কোনো যাত্রী নিয়ে যেত না। তা গোপনে পৌঁছে দিত যুদ্ধের অস্ত্রশস্ত্র, প্রযুক্তি বিজ্ঞান এবং বিখ্যাত বিজ্ঞানীদেরকে গোপনে এই ট্রেনে করে ট্রান্সপোর্ট করা হতো। এই ধরনের ট্রেনগুলিকে ঘোস্ট ট্রেন বলা হতো। এই ট্রান্স সাইবেরিয়ান রেলপথ রাশিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লম্বা হয়ে পৌঁছে গেছে। পশ্চিমে মস্কো থেকে পূর্বে প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত ভ্লাদিভস্টক পর্যন্ত। এই ট্রেনের যাত্রা শুরু হয় মস্কো থেকে। মস্কো রাশিয়ার রাজধানী আর সবথেকে বড় শহর। এখান থেকেই ট্রেন দ্রুত পূর্ব দিকে এগোতে থাকে। তারপর আসে উড়াল পর্বতমালা। এই উড়াল পর্বতমালাকে এশিয়া আর ইউরোপের মাঝের প্রাকৃতিক সীমারেখা হিসাবে ধরা হয়। আর এই উড়াল পর্বতমালা পার হলেই আসে সাইবেরিয়ার বিশাল তৃণভূমি। বরফে ঢাকা বন, নদী আর জনশূন্য এলাকা। সাইবেরিয়ার মধ্যেই পড়ে বৈকাল লেক। এটি এই রুটের সবথেকে সুন্দর আর রহস্যময় এলাকা। বৈকাল লেক পৃথিবীর সবথেকে গভীরতম লেক, আর এই লেকের পাশ দিয়েই যায় এই রেল লাইন। লেক বৈকালের অংশে যে রেল লাইন বানানো হয়েছিল তা ছিল ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের সবথেকে ভয়ঙ্কর আর কঠিন কাজ। একদিকে খাড়া পাহাড়ের দেয়াল আর অন্যদিকে গভীর লেকের জল। সাধারণভাবে রেল লাইন বসানোর কাজ প্রায় অসম্ভব। গ্রীষ্মকালে শ্রমিকেরা পাথর ভেঙে লাইনের জায়গা করত, আর শীতকাল এলেই হ্রদের জল যখন বরফ হয়ে যেত, তখন সেই বরফের ওপরই অস্থায়ীভাবে রেল লাইন বসিয়ে ট্রেন ও মালপত্র পার করা হতো।
কতটা রিস্কি কাজ ভাবুন। এক মুহূর্তে বরফে ফাটল পড়লে সমস্ত রেল লাইন সহ জিনিসপত্র হ্রদের নিচে তলিয়ে যেত। এই তীব্র ঠান্ডায় তখনকার দিনে প্রকৃতির সঙ্গে লড়াই করে পাথর কেটে সেতু আর সুড়ঙ্গ বানানো হয়েছিল। বৈকাল হ্রদের ধার ঘেঁষে লাইন তৈরি করা হয়েছিল। আজ এই অংশটাই ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের সবথেকে নাটকীয় আর সৌন্দর্য জায়গা বলে পরিচিত হয়। আর সর্বশেষ এই ট্রেন পৌঁছায় ভ্লাদিভস্তক, রাশিয়ার একদম পূর্বে অবস্থিত প্রশান্ত মহাসাগরের তীরে থাকা একটি সুন্দর শহর। মস্কো থেকে এই ভ্লাদিভস্তক আসতে সময় লাগে একটানা 7 দিন। পুরো রুটের দৈর্ঘ্য 9288 কিলোমিটার। আপনি যদি সত্যি এই ট্রান্স সাইবেরিয়ান রেলওয়েতে চড়ে বসতে চান তাহলে টিকিট পাওয়া খুব বেশি কঠিন কাজ নয়। অনলাইনে রাশিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা ট্রাস্টেড ইন্টারন্যাশনাল ট্রেন বুকিংয়ের সাইট থেকে, যেমন রিয়েল রাশিয়া বা রাশিয়ান ট্রেন্সের মতো প্ল্যাটফর্মে খুব সহজেই টিকিট বুক করতে পারেন। চাইলে রাশিয়ায় গিয়ে বড় স্টেশন থেকেও টিকিট কাটতে পারেন। খরচটা নির্ভর করে আপনি কোন ক্লাসের টিকিট কাটছেন তার ওপর। 11,500 থেকে থার্ড ক্লাসের টিকিট শুরু, যার প্রিমিয়াম টিকিট লাখের ওপরে হয়। তবে টিকিটের থেকে কঠিন ভিসার ব্যাপারটা, তাই ভিসার ব্যাপারটা একটু আগে প্ল্যান করে নেবেন। ইন্ডিয়ান পাসপোর্টধারী হলে রাশিয়ার ট্যুরিস্ট ভিসা নিতে হবে, যেটা সাধারণত ট্রাভেল এজেন্সি বা রাশিয়ান ভিসা সেন্টারে গিয়ে আবেদন করতে পারেন। আবেদন করার সময় হোটেল বুকিং আর ট্রেনের টিকিট দেখালেই কাজ সহজ। এই রেলযাত্রা মোটামুটি সুন্দর হলেও রেলযাত্রার কিছু রহস্যময় গল্প প্রচলিত আছে। অনেক চালক এই সময় ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের নির্জন ট্র্যাকের পাশে আলো দেখতে পান, যেখানে কোনো স্টেশন নেই। এই তীব্র ঠান্ডার মধ্যে ট্রেনের জানলা দিয়ে দেখা যায় ছোট বাচ্চারা ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে যাচ্ছে। হ্রদের কাছাকাছি ট্রেনের যাত্রী ট্রেন থামার সময় ফিসফিস শব্দ শুনতে পান। রাশিয়ান কিছু লোককথা এই ট্রেনের সঙ্গে যুক্ত আছে। এই বরফের মধ্যে দৌড়ে বেড়ানো ছায়াগুলোকে বলে বেলিয়া তেনি বা হোয়াইট শ্যাডো। অনেকে মনে করেন এগুলো সেই শ্রমিকের আত্মারা যারা এই রেল লাইন বানাতে গিয়ে প্রাণ হারিয়েছিল। এই বৈকাল হ্রদের আশেপাশে এক অপদেবতার উল্লেখ প্রচলিত আছে, যার নাম খেজিয়ান বাইকাল। এটি একটি জলের আত্মা, যাকে হ্রদের রক্ষক বলা হয়। রাতের বেলায় ট্রেন থামলে তার ফিসফিস শব্দ অনেকে আধুনিক দিনেও শুনতে পেয়েছেন। আবার সাইবেরিয়ার গভীর জঙ্গলে লেশি নামে এক বন আত্মার কথা উল্লেখ আছে, যা অনেক যাত্রীদেরকেই বিভ্রান্ত করে পথ হারিয়ে মেরে ফেলে। এগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হলেও বহুদিন থেকে আজও এই সব অপদেবতা আর লোককথার কথা প্রচলিত আছে এই অংশে, যা এই যাত্রাটাকে আরও রহস্যময় করে তোলে। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে বরাবরই মানুষকে আকৃষ্ট করেছেন। এই রেলওয়ের ওপর লেখা হয়েছে অনেকগুলি বই এবং উপন্যাস, যার মধ্যে উল্লেখযোগ্য হল দ্য গ্রেট রেলওয়ে বিজার। এখানে লেখক তার ট্রান্স সাইবেরিয়ানের অভিজ্ঞতা তুলে ধরেছেন। আরেকটি বিখ্যাত গ্রন্থ হল রাশিয়া এগেনস্ট নেপোলিয়ান। এই বইটিতেও এই ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের খুব সুন্দরভাবে বর্ণনা তুলে ধরা হয়েছে। ভিডিও শেষে এটুকুই বলবো, যখন ট্রেনটা ধীরে ধীরে দূরের অন্ধকারে মিলিয়ে যায় তখন বোঝা যায় এই যাত্রা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর নয়। বরফ, নীরবতা আর অনন্ত রেল লাইনের ভেতর দিয়ে ছুটতে থাকলে মনে হয় মানুষ কতটা ছোট আর তার স্বপ্ন কতটা বড়। এই রেলপথের প্রতিটা স্টেশন এক একটি গল্প, প্রতিটা রাত এক একটা রহস্য, আর প্রতিটা শব্দ এক একটা ইতিহাস বয়ে নিয়ে চলে। হয়তো কোনোদিন আপনিও এই ট্রেনের জানলায় বসে বাইরের দিকে তাকিয়ে ভাববেন পৃথিবী আসলে কত বিশাল, আর আমরা সেই বিশালতার মধ্যেই ছুটে বেড়ানো এক একজন যাত্রী মাত্র। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রকৃতির বিরুদ্ধে লড়াইয়ের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে আপনি দেখে নিতে পারেন আমাদের এই ভিডিওটি, যেখানে জাপান লড়াই করছে সুনামির বিরুদ্ধে, সুনামি প্রাচীর বানিয়ে।
দেখে নিতে পারেন এই ভিডিওটি। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।